আসসালামু আলাইকুম সকলকে। আমি রাফি, পড়াশোনা করছি রুয়েট ট্রিপলি থেকে। আজ আমরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার 2022-23 সেশনের চতুর্গণিত অংশের সমাধান দেখব। তো প্রথম কোশ্চেনে আমরা দেখি যে কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। আচ্ছা, আমরা এক্স এবং ওয়াই অক্ষকে ছেদকারী যে রেখার সমীকরণ সেটা কিন্তু আমরা জানি। এমনিতে আদর্শ সমীকরণ আমরা যেটা জানি সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তার মানে এই এ হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ এবং বি হচ্ছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ। যদি আমরা চিত্র আঁকি তাহলে চিত্র দাঁড়াবে এরকম। তাহলে এইটুকু অংশকে আমরা এ ধরবো, এইটুকু অংশকে আমরা বি হিসাব করবো, তাই না? তাহলে এখন আমরা অপশন টেস্ট করার ট্রাই করবো যে চারটা অপশনের মধ্যে দেখবো আমাদের এই আদর্শ সমীকরণ আকারে নিলে কোনটা আমাদের এ অংশের মানে এক্স এর হর যেটা থাকবে সেটাকে আমরা কি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ দেখবো, ঠিক আছে? তাহলে তো এক্স অক্ষ থেকে দেখবো যে খণ্ডিত অংশ কোনটার 3 একক, সেটাই আমরা বুঝবো যে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা প্রথম এ নম্বর অপশনে দেখি। এ নম্বর অপশন দেওয়া আছে y ইকুয়াল টু 2x মাইনাস 6। এটাকে যদি আমরা সিম্পলিফাই করার ট্রাই করি, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে আমরা 6 দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করি। তাহলে এখানে আসবে x বাই 3 মাইনাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখতেছি যে এ নম্বর সমীকরণটাই কিন্তু আমাদের মিলে যাইতেছে। তার মানে কি, এই যে এক্স এর যে হরটা আছে তার মানে কি এটা হচ্ছে এ, এবং এই এটাই কিন্তু এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, এবং আমাদের বলাই আছে এক্স অক্ষ থেকে যে খণ্ডিত অংশ সেটা হচ্ছে 3 একক। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক নাম্বার অ্যান্সার মানে এ নাম্বার অপশনই কিন্তু আমাদের মিলে যাচ্ছে। আমরা বাকি যদি অপশনগুলো দেখি তাহলেই দেখবো যে এগুলোর সাথে কিন্তু মিলতেছে না। তাহলে আমরা বুঝলাম যে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নাম্বার অপশন আমরা দেখি। 2 নাম্বার আমরা প্রশ্নে যাই। আচ্ছা, তারপর কোন রেখাটি 3y ইকুয়াল টু √3x প্লাস 15 রেখায় 15 ডিগ্রি কোণে অবনত? ঠিক আছে? তো চিত্রটা কিরকম হবে যে এটা একটা রেখা আছে যেটা হচ্ছে যে রেখার সমীকরণ আমাদের দেয়া আছে, এবং অন্য আরেকটা রেখার যেটা হচ্ছে 15 ডিগ্রি কোণে অবনত অবস্থায় আছে। তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে? ধরলাম এইটা হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে? তো নর্মালি কিন্তু আমরা জানি যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি, যে ট্যান থিটা যদি মধ্যবর্তী কোণটা থিটা হয় তাহলে ট্যান থিটা সমান ছিল হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2, অর্থাৎ দুইটা রেখা যে থাকবে দুইটা রেখার ঢাল, একটা রেখার ঢাল হচ্ছে m1 এবং আরেকটা রেখার ঢাল হচ্ছে m2। তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। কিন্তু আমরা যদি এটা দিয়ে করতে যাই তাহলে একটু সময় সাপেক্ষ। আমরা কি করবো, আমরা ট্রাই করব যে এই দুইটার ঢাল বের করে ঢাল থেকেই থিটার মান বের করে আমাদের দুইটা ডিফারেন্স বের করা। তো আমরা দেখি যে কিভাবে করব। আমরা প্রথমত দেখি যে যে রেখাটা আমাদের দেয়া আছে, ঠিক আছে, যে রেখাটা দেয়া আছে সেখান থেকে আমরা 2 3y ইকুয়াল টু √3x প্লাস হচ্ছে 15, এখান থেকে আমরা y ইকুয়াল টু √3/3, অর্থাৎ এখানে আমাদের আসবে হচ্ছে 1/√3, 1/√3x প্লাস 5। তো এখান থেকে আমরা বুঝতেছি এই রেখার ঢাল হচ্ছে আমাদের 1/√3। আমরা জানি কি ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। এখান থেকে আমরা বুঝতে পেরেছি থিটার মানটা কত আসবে। থিটার মান আসবে হচ্ছে আমাদের এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন আমরা বাকি অপশনগুলো টেস্ট করার চেষ্টা করব। দেখি যে এ নম্বর থেকে আমরা পাই। এ নম্বর আমাদের কি দেওয়া আছে যে √3y ইকুয়াল টু 3x প্লাস 15। তো এখান থেকে যদি আমরা ঢাল বের করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে y ইকুয়াল টু বের হবে যে √3x প্লাস আমাদের 15/√3। তো এখানে ঢাল দেখতেছি m সমান হচ্ছে √3। তার মানে বুঝতে পারতেছি যে থিটা ইকুয়াল টু বের হবে 60 ডিগ্রি। তার মানে কি এই দুইটা রেখার মধ্যে যদি আমরা কোণের ডিফারেন্স তৈরি করি তাহলে কোণের ডিফারেন্সটা আসবে 30 ডিগ্রি, যেটা আসলে প্রশ্নের সাথে কিন্তু মিলছে। তাহলে বি নম্বর অপশনে যাই। বি নম্বর অপশনে আমাদের কি দেওয়া আছে 3y 3x প্লাস 7। তাহলে আমাদের বি নম্বর থেকে আমাদের 3y ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 7, এটাই তো আমাদের দেওয়া আছে। তো এখন y সমান আমরা পাবো 1x বলতে আর কি x
প্লাস 7/3। তাহলে এখান থেকে আমরা ঢাল কত পাইতেছি? ঢাল পাইতেছি হচ্ছে 1। তার মানে কি থিটার মান আমরা বুঝতেছি tan থিটা সমান হচ্ছে 1 এবং tan ইনভার্স 1 এর মান tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা দেখো, যদি এই দুইটা কোণের ডিফারেন্স আমরা তৈরি করি তার মানে কি আমরা বুঝতে পাইতেছি এটা হচ্ছে একটা রেখার আমাদের সমীকরণ, আর একটা রেখার সমীকরণ হচ্ছে এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তার মানে কি আমাদের যদি আমরা এই দুইটার মধ্যে এখন কোণের ডিফারেন্সটা তৈরি করি বা কোণের ডিফারেন্স দেখি যে কত আছে, তাহলে দেখবো আমরা এটা যদি আমরা θ1 ধরি, এটাকে যদি θ2 ধরি, তাহলে বুঝতে পাইতেছি যে 45 মাইনাস 30। তার মানে কি এদের মধ্যবর্তী কোণের পার্থক্য হচ্ছে 50 ডিগ্রি। তার মানে কি এরা যে পরস্পরকে ছেদ করে তাদের মধ্যবর্তী কোণ কত? 15 ডিগ্রি কোণ। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছি আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার কত হবে? অবশ্যই বি নম্বর হবে। ঠিক আছে, আচ্ছা তারপর পরেরটাতে আমরা যাই। দেখো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটাতে আমাদের কি বলা আছে, একটা সমাধান, আমাদের সমাধান সেট কোনটি এটা আমাদের বের করতে হবে। সমাধান অর্থ এখানে ত্রিকোণমিতিতে সমাধান অর্থ কি আমরা জানি যে থিটার মানটা জাস্ট আমাকে বের করতে হবে। তো দেখি যে 2 sin 3 থিটা মাইনাস √θ ইকুয়াল টু 0। এখান থেকে sin 3 থিটা সমান কত আসবে? sin 3 থিটা সমান √3/2। তো আমরা কত লিখতে পারবো? sin 3 থিটা সমান sin π/3 মানে 60 ডিগ্রি মান। sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2। তো এখন আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি যে sin 3 সমান sin আলফা। যদি এরকম কোনো আমরা প্রশ্নে আমাদের দেখি, তখন থিটা সমান আমরা কত পাইছিলাম মনে আছে কিনা জানি না। থিটা সমান আসে যে n π, আমরা এটা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে দেখতে পারবো, -1 টু দি পাওয়ার n ইন্টু π/3, বা এখানে আলফা আসবে। তো আমাদের এই শর্তটা যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এখানে থিটাটা কত? এই প্রশ্নে কিন্তু থিটা এখানে আমাদের হচ্ছে 3 থিটা, আর আলফা কত? আলফা হচ্ছে π/3। তো সেই অনুযায়ী আমরা এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে কত আসতেছে আমাদের? থিটা বা 3 থিটা ইকুয়াল টু কত? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/3। এখন আমরা দেখি, আমরা যদি প্রথমত n সমান 1 নেই, তাহলে কত হয়? 3 থিটা সমান n পাই মানে হচ্ছে পাই, তারপর এখানে n এর মান 1 হলে -π/3। তাহলে এখানে মান কত আসবে? এখানে আসবে যদি আমাদের এখানে 2 পাই, পাই হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে 2π/3। ঠিক আছে, 2π/3। তাহলে থিটার মান আমাদের কত আসবে? 2π/9, 2π/9। তারপর n এর মান যদি 2 হয়, আমরা n এর মান 2 বসালে কত আসবে? এখানে 3 থিটা সমান পাই, 2 পাই মাইনাস, সরি প্লাস তখন আসবে, এখানে যেহেতু n এর মান 2 তখন প্লাস, তাহলে π/3। তাহলে এখন পরবর্তীতে থিটার মান কত আসবে? যে 7π/9। ঠিক আছে, যদি আমরা n এর মান 0 বসাই, ঠিক আছে, n এর মান যদি 0 বসাই, n এর মান 0 বসালে দেখো কত আসে? 3 থিটা ইকুয়াল টু কত আসবে? 0 প্লাস π/3। ঠিক আছে, তো সুতরাং থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু π/3 আসবে, সরি π/9। ঠিক আছে, তারপর n সমান যদি আমাদের কত আমরা বসাই, n সমান যদি আমরা 3 বসাই, 3 বসালে আমাদের 3 থিটা সমান হচ্ছে 3 পাই মাইনাস π/3। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে? 8π/3। তাহলে থিটার মান কত আসবে? থিটার মান আসবে হচ্ছে 8π/9। এখন এত কিছুর পর আসলে আমাদের অ্যান্সারটা তাহলে কত আসবে? আমাদের অবশ্যই একটা রেঞ্জ দেয়া আছে এখানে, রেঞ্জটার দিকে অবশ্যই আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে রেঞ্জটা কত দেয়া আছে আমরা একটু লক্ষ্য করি। বলা আছে যে পাই থেকে বড় হবে 9 পাই, যেটা কিনা 8 পাই এর থেকে ছোট হবে। এখন আমরা যদি এই পুরো এই রেঞ্জটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? π/9 থিটা, তারপর 8π/9। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতেছি যে থিটার মানটা কি হবে? আমাদের নিজে থেকে অবশ্যই বড় হবে এবং এই সূত্রের নিজে থেকে ছোট হবে। তার মানে আমরা যে সমাধানগুলো বের করছি সেখান থেকে দেখি যে 2 পাই, এখানে হচ্ছে 2π/9, 2π/9 কিন্তু এই শর্তের মধ্যে পড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা এই মানটাকে নিতে পারবো। তারপর
7 পাই বাই 9 এটাই কিন্তু আমরা নিতে পারবো, এটাও কিন্তু আমাদের শর্তের সাথে যাইতেছে। কিন্তু আমরা দেখতেছি এই যে পাই বাই 9 এবং 8 পাই বাই 9, এই দুইটা জিনিস কি আমাদের নেওয়া সম্ভব? কারণ বলা আছে যে পাই বাই 9 থেকে অবশ্যই বড় হইতে হবে এবং 8 পাই বাই 9 থেকে ছোট হইতে হবে, এমন কিছু বলে নেই যে বড় বা সমান বা ছোট বা সমান, এই টাইপের কোনো কিছু বলে নেই আমাদের কাছে, ঠিক আছে? তার মানে আমাদের অবশ্যই পাই বাই 9 থেকে বড় হইতে হবে এবং 8 পাই বাই 9 থেকে ছোট হইতে হবে। তার মানে কি আমাদের এই দুইটা মান আমাদের এই শর্তের সাথে মানে মিলতেছে না। তার মানে আমাদের শুধুমাত্র কোনটা কোনটা আমরা নিতে পারবো, 2 পাই বাই 9 এবং 7 পাই বাই 9। তাহলে এখানে তাহলে অপশনটা এখানে কার সাথে মিলতেছে? 2 পাই বাই 9 মানে এ নম্বরের সাথে মিলতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে বলা আছে যে কোন চতুর্থাংশে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। তার মানে কি আমাদের এখানে অবশ্যই x এবং y এর মান বের করতে হবে, যেটা দেখতে হবে আমাদের কোন চতুর্ভাগে এরা অবস্থান করতেছে, এদের ছেদ বিন্দু। তাহলে আমরা কি জানি যে এখানে আমাদের যা দেয়া আছে সেখান থেকে আমরা x y এর মান আগে বের করব, যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে আসবে 2x ইকুয়াল টু 14। তাহলে x সমান কত আসবে? x সমান আসবে হচ্ছে 7 এবং y সমান আমাদের এখানে y সমান আসবে কত? আমরা যদি ক্যালকুলেশন করি দেখবো আমরা এখানে -5 আসবে। তাহলে x কমা y সমান কত আসতেছে? 7 কমা -5। এবং আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের যে মানগুলো আসবে সেগুলো কোন চতুর্ভাগের জন্য কিরকম? প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস কমা প্লাস, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস কমা মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে প্লাস কমা মাইনাস। অর্থাৎ তাহলে আমাদের এই শর্তের সাথে কোনগুলো মিলতেছে এটা দেখো কি আমাদের প্লাস কমা মাইনাস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কোন চতুর্ভাগে? অবশ্যই চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? তাহলে আমাদের বা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এখানে আমাদের ডি নাম্বার অ্যান্সার। তারপর আমরা দেখি এখানে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে? আমরা বৃত্তটা আগে আঁকি, ঠিক আছে? বৃত্তটা আঁকলাম, বলছে ব্যাসার্ধের সমান একটা জ্যা থাকবে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ কিরকম? যে আমরা রাফলি একটা বৃত্ত আঁকছি, হয়তো বা সুন্দর দেখতে না। আচ্ছা, তো ব্যাসার্ধ আঁকলাম, তো ব্যাসার্ধের সমান আবার আরেকটা কি আঁকতে হবে? জ্যা আঁকতে হবে। তো সেই জ্যাটা ধরলাম আমরা এটা, ঠিক আছে? এবং তাহলে সেটা মানে বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, ঠিক আছে? আমরা সেই যদি একটা এখানে কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখান থেকে যদি আমরা সংযুক্ত করি এই অংশটুকু, তাহলে এই যে আমাদের থিটা কোণ যদি আমরা ধরি, এই থিটা কোণ কত? আচ্ছা দেখো, আমাদের সমান কেন সমান? কারণটা হচ্ছে এরা কি ওই বৃত্তের ব্যাসার্ধ। দ্বিতীয়ত আমাদের বলাই আছে যে ওই জ্যা যেটা আমরা নিচ্ছি, এই যে এই জ্যাটা, এই জ্যাটাও কিন্তু আমাদের ওই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা কিন্তু এটা আঁকছিলাম। তার মানে কি আমরা বুঝতে পাইতেছি যে তিনটা বাহুই সমান এই ত্রিভুজ। তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি? প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? পাই বাই 3। তার মানে আমরা বুঝতে পাইতেছি যে তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? পাই বাই 3 কোণ, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে সি। তারপর দেখি আমাদের হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যাইতে হবে, অর্থাৎ আমাদের আর থিটা আমাদের দেয়া আছে আর থিটা এবং যাইতে হবে কিসে? এক্স কমা ওয়াই। আমরা অলরেডি জানি যে এক্স ইকুয়াল টু কত? আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু কত? আর সাইন থিটা। আমরা জাস্ট আর এবং থিটার মানটা বসাই দেবো। তাহলে আর এর মান কত দেওয়া আছে এখানে? 2, এবং থিটার মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি মান কত? কস 120 ডিগ্রি মানে হচ্ছে -12। তাহলে 2 ইন্টু -12, তার মানে কত? -1, ঠিক আছে? এখানে -1। তারপর এখানে যদি 2 সাইন 120 ডিগ্রি যদি আমরা নিই, তাহলে 2 ইন্টু আমরা সাইন 120 ডিগ্রির মান আমরা যদি সরাসরি মনে রাখতে না পারি, তাহলে কি আমরা কিভাবে আমরা করতে পারি? যে সাইন 90 প্লাস 30, ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সাইন 90 প্লাস 30 কথার অর্থ কি? কস 30, ঠিক আছে? কস 30, তার মানে কস 30 মান কত? √3/2। তার মানে কি এটা হচ্ছে শুধু √3। তাহলে আমরা বুঝতে পাইলাম যে এক্স কমা ওয়াই এর মান তাহলে কত আসবে এখান থেকে? যে -1, ঠিক আছে? তাহলে কোনটার সাথে মিলে যাইতেছে? -1, মানে এই যে এই নম্বরের সাথে। বুঝলাম? তাহলে আমরা পরের ম্যাথে যাই।
আমাদের পরের ম্যাথে কি বলা আছে যে 5,0 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1 উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তার মানে কি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, আমরা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত কি কি লাগবে? দুইটা জিনিস লাগবে। এক, বৃত্তের কেন্দ্র, দ্বিতীয়ত কি, ব্যাসার্ধ। এখন আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি এর কেন্দ্র দেয়া আছে। কেন্দ্র কত দেয়া আছে? 5,0। তার মানে আমাদের এখন কি কি দরকার? আমাদের জাস্ট দরকার ব্যাসার্ধটা। এবং ব্যাসার্ধ বের করার জন্য শর্ত কিন্তু অলরেডি আমাদের দেয়া আছে। যে শর্তটা কি, আমাদের বলা আছে যে উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তটা হবে, মানে উপবৃত্তের ক্ষেত্রফল যত, বৃত্তটার ক্ষেত্রফল তত হবে। তো উপবৃত্তের যে সমীকরণটা দেয়া আছে সেখান থেকে আমরা মডিফাই করে এ এবং বি এর মানটা বের করার চেষ্টা করি। এই ইকুয়ালটা হচ্ছে 1। তো এখানে এক্স স্কোয়ার বাই হচ্ছে রুট 2 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 রুট 2 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে এর মান কত? এর মান হচ্ছে রুট 2 এবং বি এর মান হচ্ছে 2 রুট 2। তো উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের এখানে ক্ষেত্রফল কত হবে? উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এ ইন্টু বি, ঠিক আছে। তাহলে পাই ইন্টু এ মানে কত? এখানে রুট 2 এবং বি মানে কত? রুট 2 রুট 2, 2 রুট 2। তাহলে আমরা কত পাইতেছি এখানে? এখানে হচ্ছে 4 পাই। এবং আমাদের বলা আছে যে উপবৃত্তের ক্ষেত্রফলের সমান কিন্তু হচ্ছে ওই বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে এটা সমান করে আমরা কিন্তু লিখতে পারি যে এটা বৃত্তের ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা অলরেডি জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কি এখানে হচ্ছে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 4 পাই, ঠিক আছে। তাহলে আমাদের আর স্কোয়ার সমান কত? আর স্কোয়ার সমান আসতেছে 4। তাহলে শুধু আর এর মান কত? আর এর মান হচ্ছে 2, তাই না? রুট করলাম আমরা একটু আছে। ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম, ব্যাসার্ধ হচ্ছে 2। তার মানে আমাদের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। তাহলে কি এর কি অবশ্যই আমরা এক্ষেত্রে এখন সমীকরণ বের করতে পারবো। এবং আমরা কি জানি? 5,0 যেহেতু বলা আছে কেন্দ্র, তাহলে এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। -10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট বের করবো, ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x প্লাস 21 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটার সাথে কোন অপশনটা আমাদের মিলতেছে আমরা একটু দেখি। আমাদের কিন্তু বি নম্বর অপশনটা মিলতেছে, তাই না? তাহলে আমাদের অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপর এখন কোন বিন্দুটি এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1 উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত, ঠিক আছে। তো কোন কোন বিন্দুটা বহির্ভাগে অবস্থিত এবং কোন বিন্দুটা অভ্যন্তরে অবস্থিত, এটা বোঝার জন্য আমাদের কিছু আমাদের শর্ত জানতে হবে যে আসলে কখন আমরা এটা বলতে পারবো, ঠিক আছে। তো তখনই আমরা বাইরে বাইরে হবে কোনো একটা বিন্দু, তখনই বাইরে হবে যখন আমাদের, ধরি আমরা যে একটা বিন্দু x1, y1 এবং উপবৃত্তের সমীকরণ দেয়া আছে আমাদের এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এবং আমরা তখনই বলবো হচ্ছে বৃত্তের বাইরে মানে উপবৃত্তের বাইরে থাকবে যখন x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার 1 এর থেকে যখন বড় হবে, তখন হচ্ছে বৃত্তের কি বাহিরে অবস্থিত ওই বিন্দুটা, ঠিক আছে, যখন বাহিরে হবে। তো আমরা জাস্ট এখন কি করব? আমরা বুঝতে পাইতেছি যে জাস্ট আমরা এইখানে এখন মানটা বসাই দেব। কোন মান? আমাদের কোন বিন্দুটা। এখন আমাদের একটু অবশ্যই অপশন টেস্ট করে দেখতে হবে যে আসলে কোনটা মিলতেছে না, ঠিক আছে। তো প্রথমত আমরা এইখানে আমাদের কি দেখবো যে এ নম্বরে 3,0 বসাই দেখি, যে 3,0 যদি বসাই দেখি, 3,0 বসালে কি হবে? উপর হবে 9/9 প্লাস কি হবে 0/16 ইকুয়াল টু 1। তার মানে কি, আচ্ছা 1 আমরা না দিই তাহলে এটার সমান কত আসবে? এখানে আসবে 1, অ্যান্সার আসবে 1। তার মানে কি
ডান পক্ষ এবং বাম পক্ষ সমান মানে মিলে যাইতেছে, তার মানে কি এটা হবে না, তার মানে এ নাম্বার অপশন আমাদেরকে মিলতেছে না। তারপর 0,3, তার মানে কত, 0/কত 9 প্লাস তারপর 3/16। তো এটা 9/16, তার মানে কি একের থেকে অবশ্যই এটা ছোট, তাই না? অবশ্যই একের থেকে এটা ছোট হবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বাহিরে না। তার মানে -2 এবং 3 মানে হচ্ছে গ নাম্বার যদি সি নাম্বার আমি বসাই তাহলে কি হবে, যে 4/9 প্লাস হচ্ছে 9/16। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত, যে 9 × 16 তাহলে 64 প্লাস 81। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখব যে এটার মান একের থেকে বেশি আসবে। ঠিক আছে, এর মানটা হচ্ছে 145/144, 145/144। তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে 1-এর থেকে বড়। তার মানে কি সি নম্বরটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই, যে একটি সামান্তরিকের দুইটি বাহু 10 মিটার এবং 8 মিটার। তো আমরা একটু রাফলি একটু সামান্তরিকটা আঁকার চেষ্টা করি। তাহলে বলা আছে দুইটা বাহু, ঠিক আছে, যেটা বড় অবশ্যই সেটা দৈর্ঘ্য 10 মিটার বলা আছে এবং এটা বলা আছে 8 মিটার, এবং বলা আছে তাদের অন্তর্গত কোণ, যে দুইটা বাহু দেয়া আছে তাদের অন্তর্গত কোণ হচ্ছে 60, ঠিক আছে, 60 ডিগ্রি। এবং সামান্তরিকের ক্ষেত্রফল কত, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল যদি সন্নিহিত বাহুটা কোণ দেয়া থাকে এবং তাদের সন্নিহিত কোণ দেয়া থাকে, সরি, অন্তর্গত কোণ এবং সন্নিহিত বাহু দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হয়, যদি আমরা সেই বাহুটাকে এ ধরি, এ এবং বি ধরি, তাহলে ক্ষেত্রফল হবে এ বি সাইন, আর কোনটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এ বি সাইন থিটা। তাহলে বসাই দেই 10 ইন্টু 8 ইন্টু সাইন 60, সাইন 60 ডিগ্রি। তাহলে কত, 80 ইন্টু √3/2, তার মানে কত, 14√3, তার মানে 40√3 আমাদের অ্যান্সার। তার মানে কি বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। তারপরের ম্যাথে যদি আমরা যাই, দেখো একটা বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ অন্য একটি বৃত্তাকার জলাশয়ে স্থানান্তর করা হয়। ঠিক আছে, তো দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ, আচ্ছা ধরলাম আমরা প্রথম জলাশয়ের হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে R1, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে, আর আয়তন হচ্ছে V1, ঠিক আছে, এবং গভীরতা হচ্ছে H1। আমরা সবকিছু আগে ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ যখন আমরা দেখবো, তাহলে দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ কি হবে, অবশ্যই ব্যাসার্ধ হবে হচ্ছে R2, যেটা কিনা কি প্রথম জলাশয়ের দ্বিগুণ, তার মানে কি 2R1। তারপর কি বলা হলো, গভীরতা হচ্ছে প্রথম জলাশয়ের অর্ধেক, তার মানে কি H2 হবে H1 এর অর্ধেক। তো এটা আমরা বুঝলাম। তো এখন আমরা যদি V2 বের করি, তাহলে V1 কত হবে, V1 হবে পাই R1 স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে। তো V2 সমান কত, V2 সমান হবে হচ্ছে পাই R2 স্কোয়ার H2, ঠিক আছে। তো এখন আমরা মানগুলো বসাই দেবো, যে R2 সমান আমরা কত জানি, 2R1, 2R1 মানে কি 4R1 স্কোয়ার, ঠিক আছে, 4R1 স্কোয়ার, এবং H2 মানে কি H1/2। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কি, যে এখানে 2 দ্বারা 4 কে কাটতে হয় 2, তাহলে 2 পাই R1 স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে, পাই R1 স্কোয়ার ইন্টু H1 মানে হচ্ছে এখানে V1, তার মানে হচ্ছে এখানে V1, 2 ইন্টু V1, 2 ইন্টু V1, তার মানে V2 সমান আমরা পাইতেছি কি, V2 সমান মানে হচ্ছে 2 ইন্টু V1, মানে V1 এর দ্বিগুণ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো আমাদেরকে এখান থেকে কি চাইছে, যে স্থানান্তরের কারণে মাসের ঘনত্বে কত পরিবর্তন আসবে, ঠিক আছে। আচ্ছা, ভি এর সাথে ঘনত্বের আসলে সম্পর্কটা কি, ঘনত্বের সাথে ভি এর সম্পর্ক হচ্ছে, এখানে আমরা কি জানি, রো ইকুয়াল টু m/v, তাহলে কি সম্পর্কটা কি হবে, ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের √2/ρ1, √2/ρ1 হিসাব করি, তাহলে আমরা কি বলবো, V1 হচ্ছে V2, V1/V2 এর মানটা আমরা বসাই দেই, যে V1/V2 মানে কত, 2V1। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে ρ2 সমান কত হবে, ρ2 সমান হবে হচ্ছে ρ1/2। তার মানে কি, দেখো আমাদের কিন্তু আগে আমাদের প্রশ্নে কি চাইছিল এখানে, যে
কত পরিবর্তন আসলো, মাছের ঘনত্বে কত পরিবর্তন আসলো, যে দ্বিগুণ হলো, চার গুণ হলো, কমলো নাকি বাড়লো, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে কিন্তু আমাদের রো 1/2 হয়ে গেছে, তার মানে কি ঘনত্ব কিন্তু কমে গেছে, কতটুকু কমে গেছে, এখানে কিন্তু অর্ধেক হয়েছে। অর্ধেক হওয়ার অর্থ কি, মানে দ্বিগুণ কমে যাওয়া, ঠিক আছে, অর্ধেক হওয়ার অর্থ হচ্ছে দ্বিগুণ কমে যাওয়া। তার মানে আমাদের আনসার কত, দ্বিগুণ কমে যাওয়া, মানে দ্বিগুণ কম, মানে এ নাম্বার। আচ্ছা, পরের ম্যাথে যাই। তারপর দেখতেছি আমরা ভূমির সীমান্তে রেখা বরাবর সমদূরত্বে গাছের চারা লাগানো হয়, ঠিক আছে। তো একটি আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা, একটা আয়তাকার ভূমি নেই, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তার মানে প্রস্থ ধরলাম আমরা এক্স, দৈর্ঘ্য কত হবে 4x, এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের 4x²। এবং বলা হলো সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করা হলো। তার মানে কি, আমাদের একটা বর্গক্ষেত্র আমরা আঁকলাম, ঠিক আছে, বর্গক্ষেত্র আঁকলাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলা আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে কি, এর ক্ষেত্রফল হচ্ছে 4x²। তো আমরা জানি হচ্ছে এদের বাহু কি সমান, তার মানে এখান থেকে যদি আমরা বাহু হিসাব করতে চাই, তাহলে দেখো a² সমান হচ্ছে 4x² দ্বারা রুট করলে কত হয়, a সমান হচ্ছে 2x, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, ঠিক আছে, 2x। তাহলে বলা আছে বর্গাকার ভূমির সাথে বিনিময় করে এক্ষেত্রে চারা রোপণ সংখ্যা কত পরিবর্তন হবে, ঠিক আছে। তার মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইখানে আমাদের কি বের করবো, আমরা এই ক্ষেত্রে আমাদের পরিসীমা কত আর, দেখি আমরা পরিসীমা, যে পরিসীমা আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে × 2, তার মানে কি 10x, এবং এইখানে আমাদের আসবে হচ্ছে কত, × 2 মানে হচ্ছে 8x, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা যদি হিসাব করি, এখন পরিসীমার সাথে অবশ্যই কি আমাদের চারা রোপণের কি একটা সম্পর্ক অবশ্যই থাকবে, যে চারা রোপণ সংখ্যা আমাদের পরিসীমার উপর ডিপেন্ড করবে। তাহলে কি রোপণ, আমরা ধরলাম যে রোপণ সংখ্যা, গাছের চারার সংখ্যা হচ্ছে n ধরলাম, যেটা কিনা কিসের সমানুপাতিক, পরিসীমার সমানুপাতিক, তাই না, পরিসীমার সমানুপাতিক। তো পরিসীমা যদি বেশি হয় তাহলে আমরা কি বেশি গাছ রোপণ করতে পারবো, এবং পরিসীমা যদি কম হয় সেক্ষেত্রে আমরা কি চারা গাছের রোপণ সংখ্যা কি কমে যাবে, তাই না। তো ধরলাম এক্ষেত্রে আমাদের n1, এক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে n2, ঠিক আছে। তাহলে n2 বাই হচ্ছে n1 যদি আমরা হিসাব করি, তাহলে n2 মানে হচ্ছে পরিসীমা হচ্ছে 8x বাই হচ্ছে এখানে n1 কত, n1টা হচ্ছে আমাদের এখানে, সরি, n2 হচ্ছে 8x এবং n1 হচ্ছে 10x, তার মানে কত, আমাদের 8/, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের n2 বাই n1 মানে হচ্ছে আমাদের কত, 2 বাই, সরি, এখানে হচ্ছে 5, মানে 4/5। এখান থেকে আমরা কতটুকু কমে গেল এটা বের করতে হবে, ঠিক আছে। তো কতটুকু কমে গেল এটা বের করার জন্য আমাদের শতকরা হিসাব নিয়ে আসতে হবে। তার মানে কি n2 মাইনাস n1 বাই হচ্ছে n1 মানে হলো 4 - 5/5 ইন্টু 100%। এখান থেকে আমরা কত বুঝতেছি, তো দেখো এখান থেকে আমরা দেখবো -20% আসবে। মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে এখানে হ্রাস ঘটতেছে, এবং 20% মানে কি 20% কমে গেল, তার মানে অ্যান্সার কত হবে আমাদের ডি নম্বর, ঠিক আছে, ডি নম্বর অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা এখন দেখতেছি যে একটা শর্ত দেওয়া আছে এবং তারপর ভিত্তি করে সর্বোচ্চ মান বের করতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ মান, কার সর্বোচ্চ মান বের করতে হবে, যে জেড ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস হচ্ছে 4y, এই সমীকরণের সর্বোচ্চ মান বের করতে হবে, মানে হচ্ছে জেড এর সর্বোচ্চ মান। তো এক্স এবং ওয়াই এর মান আমাদের শর্তাকারে, শর্ত যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে প্রথমত আমাদের দেওয়া আছে কি এক্স লেস দেন ইকুয়াল টু, তাহলে আমরা যেহেতু সর্বোচ্চ মান বের করতেছি, সবসময় আমরা সবকিছু সর্বোচ্চ মান নেওয়ার ট্রাই করবো। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতেছি, যে এক্স এর মানটা সবসময় কি হবে, 2 এর থেকে ছোট অথবা সমান। তার মানে কি সর্বোচ্চ মান এখানে কত হইতে পারে, এক্স এর অবশ্যই 2 হইতে পারে সর্বোচ্চ মান করে। এই সর্বোচ্চ মানটা আমরা কোথায় গিয়ে বসাবো, এই যে ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স, তার মানে এখানে গিয়ে যদি বসাই, তাহলে দেখো লেস দেন ইকুয়াল 2x মানে 2, মানে হচ্ছে y লেস দেন ইকুয়াল হচ্ছে 4। তার মানে y এর মান 4 এর থেকে ছোট বা সমান হবে, এবং আরেকটা শর্ত আমাদের কি দেওয়া আছে, y এর মান 3 এর থেকে সমান হবে অথবা বড়, এবং আরেকটা কি দেওয়া আছে, y এর মান 3 এর থেকে ছোট অথবা সমান। এখান থেকে আমাদের এখানে বুঝতেছি 4 থেকে ছোট হবে বা সমান হবে, এখান থেকে বুঝতেছি 3 থেকে বড় হবে অথবা সমান।
তো আমরা ওভারঅল এখান থেকে কি লিখতে পারি যে 3 থেকে বড় অথবা সমান y এর মান, এবং এখান থেকে 4 থেকে ছোট হবে সমান। তার মানে কি, আমি আবারও বলতেছি যে আমরা এখানে যেমন যে x এর সর্বোচ্চ মান নিলাম, তাহলে এখানে আমাদের কি নিতে হবে, y এর সর্বোচ্চ মানটা নিতে হবে। তার মানে কি, x এর এখান থেকে আমরা বুঝতেছি কি যে x এর সর্বোচ্চ মান এখান থেকে আমরা বুঝলাম 2, এবং y এর সর্বোচ্চ মান কত হবে, কত হওয়া পসিবল এখান থেকে 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে গিয়ে বসাই আমাদের যে মানটা আমরা পাইলাম, তাহলে z ইকুয়াল টু 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 4, তাহলে 6 প্লাস 16, তাহলে অ্যান্সার আসবে আমাদের 2। তাহলে আমরা এখানে অ্যান্সার কোথায়, আচ্ছা সরি সরি সরি, 16 প্লাস 6 মানে হচ্ছে 20, তাহলে আমরা বুঝলাম অ্যান্সার হচ্ছে আমাদের বি। তারপরে ম্যাথে যদি আমরা যাই, এখন আমাদের বলছে মডুলাস নির্ণয় করতে। ঠিক আছে। আচ্ছা, মডুলাস আমরা কিভাবে নির্ণয় করি, যদি ভগ্নাংশ আকারে থাকে আমরা জানি যে যদি কখনো এরকম দুইটা জটিল সংখ্যা আমাদের এরকম ভগ্নাংশ আকারে থাকে এবং তাদের মডুলাস বের করতে বলে, তাহলে আমরা একটা জটিল সংখ্যার নিয়ম অনুসারে আমরা সেটা জানি যে আমরা আলাদা আলাদা ভাবে মডুলাস করতে পারি। ঠিক আছে, আলাদা আলাদা মডুলাস নির্ণয় করে আমরা ভাগ করব। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এবং সেক্ষেত্রে যদি তার একটা পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে কি হবে, তার পাওয়ারটাও কি এর উপর চলে যাবে। ঠিক আছে, অথবা আমরা এই পাওয়ারটাকে আলাদা আলাদা ভাবে এর পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দিলেও হবে। এখন আমরা মডুলাস নির্ণয় করব। উপরে যে ভগ্নাংশের লবে যা আছে তার মডুলাস নির্ণয় করব, ধরলাম সেটা z1। ঠিক আছে, z1 এর মডুলাস কত হবে, যে রুট ওভার 1 প্লাস 2 রুট 2 স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে আমাদের রুট, তাহলে 9 মানে হচ্ছে 3। ঠিক আছে, তারপর z2 সেম, এখানেও কিন্তু 3 আসবে। তো তার মানে বুঝতেছি কি, যে আমরা যদি এইখানে এই সূত্রের মধ্যেও যদি বসাই যে 1 কিউব বাই হচ্ছে 1 কিউব, তার মানে কত 1, তার মানে অ্যান্সার হবে আমাদের 1। ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যাথে যদি আমরা যাই, দেখি পি এবং কিউ এর মান যথাক্রমে কত হলে দুটো সমীকরণ দেওয়া আছে যার সমীকরণ দ্বয়ের মূল দ্বয় অভিন্ন হবে। অভিন্ন যখনই আমাদের দুইটা মূলের অভিন্ন বলবে যে সমীকরণ দ্বয়ের মূল দ্বয় অভিন্ন হবে, তখন আমাদের শর্ত কি ছিল, যে যদি এরকম হয় এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান, সরি, এ ওয়ান এক্স স্কোয়ার বি ওয়ান এক্স প্লাস হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু জিরো, এবং এ টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি টু এক্স প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এই দুটো সমীকরণের মূলদ্বয় যদি অভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই হচ্ছে বি টু সমান হচ্ছে সি ওয়ান বাই সি টু, এদের অনুপাতগুলো সমান হবে। তো এখান থেকে আমরা কিন্তু ইজিলি, তাহলে আমরা এই শর্ত প্রয়োগ করে আমরা ইজিলি বের করতে পারি যে 15 বাই কিউ সমান পি বাই 3 ইকুয়াল টু -2 বাই -6। ঠিক আছে। তো আমরা প্রথমত প্রথম এবং তৃতীয় অনুপাত থেকে আমরা কি দেখতে পাইতেছি, যে 15 বাই কিউ সমান হচ্ছে -2 বাই -6 সমান কত, এখানে 1 বাই 3 আসবে। তো এখান থেকে কিউ সমান আসবে কত, কিউ সমান আসবে হচ্ছে 45। ঠিক আছে। তো তারপর আমাদের দ্বিতীয় এবং কি তৃতীয় যে অনুপাত সেটা আমরা এখন নেব। তো তারপর যদি সেটা নেই আমরা, তখন কি আসবে, যে পি বাই 3 ইকুয়াল টু -2 বাই 3 মানে হচ্ছে 1 বাই 3, 2 বাই 6 মানে 1 বাই 3। এখান থেকে কি আসতে আসতে আমাদের পি ইকুয়াল টু আসবে 1। তার মানে আমরা বুঝতেছি কত নম্বর আমাদের অ্যান্সার বলা আছে, যে পি কিউ মানে হচ্ছে 1,45 যেখানে আছে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 1,45, তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে সি নম্বর। ঠিক আছে। আচ্ছা, উম, তারপর আচ্ছা, এটা আমাদের বিপরীত ত্রিকোণমিতি থেকে আরেকটা আমাদের ম্যাথ। আচ্ছা, আমরা সবসময় ট্রাই করবো এই ধরনের ম্যাথে, আমরা এই যে সাইন আমাদের দেয়া আছে, তো এইটাকে আমরা কি করব, এই কোসেক ইনভার্স যে আছে সেটাকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করার ট্রাই করি। ঠিক আছে। তো ধরি কোসেক ইনভার্স কোসেক ইনভার্স 5/3 মানে কি, যদি আমরা এটা কোনো একটা ত্রিভুজের সাথে তুলনা করি, যে এটাই হচ্ছে আমাদের সেই থিটা, তাহলে আমাদের কোসেক মানে কত, কোসেক হচ্ছে কি অতিভুজ বাই হচ্ছে লম্ব, তার মানে অতিভুজ বাই লম্ব 5, এখানে হচ্ছে 3, তার মানে এটা কত বের হবে, এটা হচ্ছে 4 বের হবে, এটা আমরা জানি। তো যদি আমরা সাইন থিটা এখন আমরা বের করতে চাই, তাহলে সাইন থিটা, বা এখান থেকে আমরা সরাসরি লিখি যে সাইন স্কোয়ার, যে কোসেক ইনভার্স
5/3। তো এখানে কোসেক ইনভার্স 5/3 কে আমরা কি সাইনে কনভার্ট করব, তাহলে সাইন সমান কত হয়ে যাবে, সাইন ইনভার্স কত আমাদের 3/5। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু এটা চিত্র না কেউ করতে পারতাম, কেন করতে পারতাম, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কি কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স 1/x, জাস্ট উল্টাই দেয়। ঠিক আছে, আমরা উল্টাই দিলেও কিন্তু হয়ে যেত, আমাদের চিত্র আঁকা লাগতো। তো আমরা আরেকটা বিষয় জানি যে এটা হচ্ছে আমাদের, আমরা যদি কখনো দেখি যে সাইন স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় হচ্ছে সাইন থিটা, সাইন থিটা তার উপর স্কোয়ার। তো সেম জিনিস আমরা এটা অ্যাপ্লাই করব এখানে, আমাদের এটার উপরে স্কোয়ার আমরা বলতে পারি, প্লাস তারপর কি এখানে যে কোসেক ইনভার্স আছে এখানে, তো কোসেক ইনভার্সকে আমরা কি করব, আমরা কিন্তু কোসেক ইনভার্সকে এখন কসে রূপান্তর করব। ঠিক আছে, কসে রূপান্তর করলে কি হয়, আমরা এই যে কস স্কোয়ার, তো কস স্কোয়ার আমরা পরে দেব, তো কস ইনভার্স যদি আমরা রূপান্তর করতে চাই যে কস ইনভার্স মানে কত, কস ইনভার্স মানে হচ্ছে আমাদের 4/5, তাই না, 4/5 স্কোয়ার। তো এখান থেকে আমাদের কত পাইতেছি, যে এখান থেকে সাইন তাহলে থাকবে হচ্ছে 3 স্কোয়ার/5 স্কোয়ার মানে 9/25, প্লাস এখানে হচ্ছে 16/25। ঠিক আছে, তাহলে আমাদের যোগ করলে আমরা দেখবো এটা মান আসবে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে কি আমাদের সি নাম্বার হচ্ছে আনসার। আচ্ছা, তারপর ম্যাথে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের লিমিটের ম্যাথ। তো দেখি এফ অফ এক্স আমাদের দেয়া আছে এবং বলা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, আগে আমরা দেখতেছি যে এখানে এক্স ইন্টু এফ অফ এক্স আছে, তার মানে কি এখানে এক্স ইন্টু এফ অফ এক্স এর মানটা আমরা দেখি কত আসে। তার মানে কি এফ অফ এক্স এর সাথে এক্সটা গুণ করে দাও, তাহলে দেখো উভয় অংশ থেকে কিন্তু এই যে এক্স এক্স চলে যাচ্ছে, কারণ এখানে এক্স যদি গুণ হয়ে যায় তাহলে এক্স এর সাথে এক্স কিন্তু চলে যাবে। তো আগে আমরা এগুলো করে দিই, যেহেতু আমাদের এমসিকিউ, তো আমরা এগুলো মানে যত মুখে মুখে করতে পারবো তত আমাদের জন্য ভালো। এক্স প্লাস হচ্ছে 3 প্লাস 3x প্লাস 1/x ইন্টু এক্স প্লাস 4, সরি। আচ্ছা, এখানে আমাদের এক্সটা থাকবে না, আমি ভুলে দিয়ে ফেলছি। আচ্ছা, তারপর এখন আমরা কি করব, লিমিট করব। ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা অলরেডি কিন্তু জানি যে আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম কিছু থাকে এবং নিচেও পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস সি, আর এই টাইপের কোনো যদি সমীকরণ মানে লিমিটের অঙ্ক থাকে, তখন আমরা কি করি, জাস্ট যে এখানে যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে তার কি আমরা সহগটা নিয়ে কিন্তু এর অ্যান্সারটা লিখবো, মানে কি আমাদের লবে যে সর্বোচ্চ ঘাত বা পুরো ভগ্নাংশের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, আমাদের সর্বোচ্চ সহগ মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে হচ্ছে সহগটা থাকবে সেটাই আমরা নেব। তার মানে কি এর অ্যান্সার হবে কি এ বাই পি, এর অ্যান্সার সাধারণত এ বাই পি হয়। তো সেরকম আমাদের এখান থেকে কিন্তু আমরা লিমিটের অ্যান্সার আমরা ইজিলি বের করতে পারতেছি, যে এখান থেকে আমাদের এই অংশটুকু থেকে অ্যান্সার কত আসবে, এই অংশটুকু থেকে আসবে হচ্ছে এই যে 1/1 মানে হচ্ছে 1, সাথে প্লাস এখান থেকে কি আসবে আমরা বুঝতে পাইতেছি, এখানে হচ্ছে 3/1 মানে হচ্ছে 3/1 মানে কত 3, তার মানে এখানে বুঝতে পাইতেছি অ্যান্সার হবে 4, তাহলে কি সি নাম্বার অ্যান্সার আমাদের। আচ্ছা, তারপর এখন আমাদের আরেকটা ইন্টিগ্রেশন আছে। তো আমরা এটাকে এখানে আমাদের ই টু দি পাওয়ার কিউ ই স্কোয়ার, এখানে 1/x ডিএক্স কে আমরা লন এক্স ধরবো, মানে ডি লন এক্স ধরবো, এবং অর্থাৎ লন এক্স কেই পুরোপুরি এক্স ধরবো আমরা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এখান থেকে আমরা টি ইন্টু লন এক্স, অর্থাৎ এখানে লন এক্স কে আমরা এক্স ধরছি। তার মানে কি এখান থেকে আমরা যদি এখানে তাহলে শেষ পর্যন্ত আসলে ইন্টিগ্রেশন সূত্রটা কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার কিউ, এই সূত্রটা আমরা ইউজ করবো, এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা সেটা আমরা এখানে ইউজ করবো, তাই না। তাহলে আমরা কি বুঝতে পাইতেছি যে দেখো আমাদের লন এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এখানে 4, তাই না। আচ্ছা, যার কি লিমিটটা আমাদের আছে ই টু দি পাওয়ার 3 বাই হচ্ছে ই টু দি পাওয়ার 2 সমান, তাহলে 1/4 বাইরে চলে আসছে, তাহলে লন ই টু দি পাওয়ার 3 মাইনাস লন ই টু দি পাওয়ার কত আসতেছে এখানে, লন ই টু দি পাওয়ার হচ্ছে 2। আচ্ছা সরি, এখানে আমাদের 4, এখানে আমাদের ই টু দি পাওয়ার স্কোয়ার, তারপর হবে 4।
ঠিক আছে? তো 1/4, তারপর এখানে আমাদের ln e এর মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত? 3 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি তো আমরা দেখবো যে এর অ্যান্সার আসছে হচ্ছে 64 বা সরি 65 বাই হচ্ছে 4, 65/4। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের তাহলে কি সি। আচ্ছা, তারপর x মাইনাস 2y ইকুয়াল টু 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে দিকের প্রতি কত কোণে অবনত? আমরা সাধারণত দেখি যে কোনো একটা রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা কিন্তু আমরা ঢাল থেকে বের করতে পারি, তাই না? আপাতত আমরা কি করব, কোনো একটা রেখা দেখো, আমরা যদি জিনিসটা ভিজুয়ালাইজ করি তাহলে দেখবো যে কোনো একটা রেখা আমাদের দেয়া আছে এবং যেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমরা বের করতে পারবো কিভাবে, ঢালের মাধ্যমে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটার যে থিটা সেটাই হচ্ছে আমাদের এই থিটাটা। তো এখন ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমরা এই এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমরা বের করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি আগে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমরা দেখি। এক্স মাইনাস 2y ইকুয়াল টু 6, ঢাল সমান আমরা কত জানি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে কত, এখানে হচ্ছে হাফ, তাই না? তাহলে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স হাফ, তাই না? তো এখন এটা হচ্ছে এক্স অক্ষের সাথে, তার মানে কি এই থিটাটা হচ্ছে ট্যান ইনভার্স হাফ। তো আমরা কি জানি, আমরা জানি যে ট্যান ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে পাই/2। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পাইতেছি যে যদি আমরা এইখান থেকে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যে দেখো এই যে আমরা যদি এটা আলফা ধরি, এই আলফাটা মূলত কি পাই/2 মাইনাস ট্যান ইনভার্স 1/2 না? এবং এটা এখান থেকে বোঝার চেষ্টা করো যে পাই/2 থেকে যদি আমরা ট্যান ইনভার্স এক্সটা মাইনাস করি তাহলে কত পাবো, কট ইনভার্স এক্স। তার মানে এখান থেকে আমাদের কি আসবে, যে কট ইনভার্স 1/2, তাই না? আচ্ছা, তো আলফা সমান আমরা পাইলাম কট ইনভার্স 1/2। আমাদের যদি এখানে অপশনে কোয়াট যেহেতু নাই তার মানে কি এটাও টেনে কনভার্ট করতে হবে, তাহলে কি কোয়াট থেকে টেনে গেলে কি হয়, বিপরীত ত্রিকোণমিতিতে ট্যান ইনভার্স আসবে কত, 2, জাস্ট উল্টায় যাবে, আমরা জানি উল্টায় যায়, তাহলে ট্যান ইনভার্স 2 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, তার মানে ট্যান ইনভার্স 2, সি নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই।